বাস্তু শাস্ত্র। নমস্কার সকলকে, আমি রনি। সবাইকে স্বাগত বাস্তুশাস্ত্রতে, যেখানে ভয় পাওয়ার কোনো সীমিত জায়গা নেই। আজকে 5 নম্বর এপিসোডে দার্জিলিংয়ের একটি বাড়িতে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি। ঘটনাটি আমাকে পাঠিয়েছে রোহন দে, দার্জিলিং থেকে। তার আগে বলে রাখি, তোমরাও তোমাদের ঘটনা পাঠাতে পারবে আমার চ্যানেলে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডির মাধ্যমে। শুধু খেয়াল রাখতে হবে যে ঘটনাটি যেন অন্য কোনো চ্যানেলে শোনানো না হয়ে থাকে। এবার চলে যাই ঘটনাতে। হাই দাদা, আমি রোহন। তোমার চ্যানেলে দেওয়া এখন অবধি যতগুলো ঘটনা শুনেছি সবকটাই দুর্দান্ত। তুমি আরও অনেক এগিয়ে যাও, আরও অনেক নতুন নতুন রিয়েল ভৌতিক ঘটনা আমাদের শোনাতে থাকো। এইভাবে এই কামনা করি। সবসময় তোমার পাশে আছি দাদা। এবার আসি আমি আমার ঘটনাতে। আমি তখন অনেকটাই ছোট, আমার বয়স তখন 9 বছর। আমার মা বাড়ি শিলিগুড়িতে, আমার মার বিয়ে হয়েছে দার্জিলিংয়ে। বলে রাখি দাদা, মল রোডের কাছেই আমার বাড়ি। এখন যেরম মল রোড অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আগে এত কিছু ছিল না। এত বড় বড় রেস্টুরেন্ট শপস ছিল না। আর যেগুলো অনেক পুরনো দোকান রেস্টুরেন্ট, সেগুলো তো এখনো আছে। তো দাদা, আমাদের বাড়িতে আমরা 3টে ব্যক্তি থাকতাম। আমি, বাবা আর মা। আর মেড সার্ভেন্ট কাজ করে দিয়ে চলে যেত সন্ধ্যে 7টার মধ্যে। আমাদের মেয়েদের নাম ছিল পুনম। আমি পুনম আন্টি বলেই ডাকতাম। সেরমই এক সন্ধ্যায় 6:30 বাজে। আমি কেবলই আমার ঘর থেকে বার হয়ে রান্নাঘরে এসে দাঁড়িয়েছি, আর পুনম আন্টি ময়দা মাখছে, রাত্রে লুচি হবে তার জন্য আগের থেকে সরঞ্জাম তৈরি করে রাখছিল। আমি পুনম আন্টির পেছনে কিছুটা ডিস্টেন্সে দাঁড়িয়েছিলাম। আমার পেছন থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে আমি পেছন ঘুরে তাকাতে লক্ষ্য করি পুনম আন্টি বাইরের দরজা দিয়ে ঢুকছে, আর আমার দিকে এগিয়ে আসতে আসতে বলছে, রোহন বাবা, তোমার কি খিদে পেয়েছে? আমি তখনই ভয় পেয়ে সামনে ঘুরে দেখি রান্নাঘরে পুনম আন্টি নেই, শুধু ময়দা মাখা বাটিটা রয়েছে। আমি খুব ভয় পেয়ে চিৎকার করে মাকে রাখি আর কান্নাকাটি শুরু করি। আমার কাছে পুনম আন্টি আর মা দুজনেই দৌড়ে আসে, আর আমাকে জিজ্ঞেস করে, কি হলো, কাঁদছিস কেন? আমি মাকে সব বলি, আর পুনম আন্টি সেগুলো শুনে সেও ভয় পেয়ে যায়। আর আমার মা বলছে যে কেবল ঘুম থেকে উঠেছিস, তুই ঘুমের মধ্যে কিছু ভুল দেখেছিস, তুই ঘরে যা, ফ্রেশ হয়ে পড়তে বস, আমি খাবার নিয়ে আসছি। আমি ঘরে কাঁদতে কাঁদতে চলে যাওয়ার পর পুনম আন্টি নাকি মাকে বলছে আমাকে মহাকাল মন্দিরে নিয়ে যাওয়ার জন্য আর ঠাকুর পুজো দিয়ে আসার জন্য। সেদিন পুনম আন্টি সব কাজ সেরে নিজের বাড়িতে চলে যায়। পরের দিন সকালে পুনম আন্টি যখন আসে, আমি তখন আন্টিকে জিজ্ঞেস করি, কাল যখন আমি রান্নাঘরে গেছিলাম তখন তুমি কই গেছিলে? পুনম আন্টি বলল, সে নাকি বাইরে কাপড় তুলতে গেছিল। আমি সেগুলো নিজের মনের ভুল ভেবে সবটা ইগনোর করে আবার নিজের কাজে মন দিই। তারপর কয়েকদিন কাটার পর আমার মা হুট করে এক পরিত্রাহী চিৎকার করে ওঠে। আমি ছুটে যাই মার কাছে। মা তখন নিজের ঘরেই ছিল। গিয়ে দেখতে পাই পুনম আন্টি মেঝের থেকে কিছুটা উপরে ভাসছে, আর কি যেন বিড়বিড় করছে কোনো এক অজানা ভাষায়। আর তখন তাকে লক্ষ্য করে দেখি যে তার চোখে কোনো মনি ছিল না, পুরোটাই সাদা।
আমি ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরি। মাও আমাকে জড়িয়ে ধরে ঘর থেকে বার হয়ে বাইরে ওয়েট করতে থাকে যে কখন আমার বাবা আসবে। বাবা আসলো তখন ঠিক 4:45 বাজে। মা আমার বাবাকে সব ঘটনা বলে। তখন বাবাও কিছুটা বিশ্বাস করে ঘরের মধ্যে ঢোকে আমাদেরকে নিয়ে। ঘরে ঢুকে আমরা দেখি আন্টি নর্মালভাবে সোফাতে বসে সবজি কাটছে। আমার বাবাকে আসতে দেখে আন্টি বলে যে, দাদা আপনি এসেছেন, দাঁড়ান আমি চা করে নিয়ে আনছি। আমরা খুব অবাক হলাম তার এই সব বিহেভিয়ার দেখে। তারপর থেকে আমরা একটু ভয়ে ভয়ে দিন কাটাতে শুরু করলাম। যেহেতু আন্টি আমাদের অনেক দিনের পরিচিত আর অনেক দিন ধরেই আমাদের বাড়িতে এসে কাজ করছে, তার জন্য মা চাইছিল না আন্টিকে কাজ থেকে বার করে দেওয়ার জন্য। 2-3 দিন পার হওয়ার পর আমার বাবা যখন দেখছে আমি আর মা ভয়ে ভয়ে থাকছি, তখন আমার বাবা আন্টির ছেলেকে একদিন রাত্রে ফোন করে। তখন প্রায় 10টা বাজে। ফোন করে আমার বাবা আন্টির ছেলেকে সব ঘটনা বলে। তখন আন্টির ছেলে উত্তর দেয় যে তার মা নাকি অনেকদিন ধরেই এরম করছে, রাত করে বাড়ির বাইরে চলে যায়, বাড়িতে কাজ থেকে ফিরতেও দেরি করে। যখন বাড়িতে আসে তখন যদি তাকে জিজ্ঞেস করা হয় যে এতক্ষণ কোথায় ছিলে, কই গেছিলে, তখন আন্টি নাকি কোনো উত্তর না দিয়ে হাত পা না ধুয়ে খাবার না বানিয়ে সোজা বিছানায় শুয়ে পড়ে। আবার যখন বাড়িতে মটন বা চিকেন আনা হয়, সে নাকি অনেক সময় কাঁচা কাঁচাও খেয়ে ফেলে। আমরা তো কিছুই বুঝতে পারছি না মায়ের কি হলো। বাবা তখন বলে যে ঠিক আছে, আমার একজন চেনাশোনা আছে, তার কাছে নিয়ে যাব। সে ছিলেন একজন তান্ত্রিক। পরের দিন যখন আন্টি আমাদের বাড়িতে আসে, তখন আমার বাবা মা দুজনেই আমার আন্টিকে তাদের সামনে বসিয়ে জিজ্ঞেস করে, তোমার কি কোনো প্রবলেম হচ্ছে, শারীরিক বা মানসিক? তখন সে বলে, না সেরম কিছু না, তবে তার কয়েকদিন ধরে খুব মাথা যন্ত্রণা হচ্ছে, আর তার সবসময় গা ভারী হয়ে থাকে, আর অনেক কিছু ভুলে যাচ্ছে আজকাল। সব কথা হয়ে যাওয়ার পর আন্টির ছেলে আসে আমাদের বাড়িতে। তারপর আন্টিকে মিথ্যে কথা বলে আমার বাবা মা আন্টির ছেলে আন্টিকে নিয়ে যায় সেই তান্ত্রিকের বাড়িতে। তান্ত্রিকের বাড়ি পৌঁছতে যখন কিছুটা সময় বাকি, তখনই আন্টি কেমন যেন বিহেভ করা শুরু করলো। আমার মা তা দেখে খুবই ভয় পেয়ে যায়। যেন তেনভাবে তাকে টানতে টানতে সেই তান্ত্রিকের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তান্ত্রিক সব কিছু দেখে শুনে কি সব মন্ত্র পড়ে জানতে পারলো সে নাকি সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় এক সুগন্ধ পায়, আর সেই সুগন্ধ পেয়ে সে বলে ওঠে, বাহ খুব সুন্দর গন্ধ। তারপর থেকে তার মধ্যে সেই স্পিরিট ভর করে আছে। এখন তাকে কিছুতেই ছাড়তে চাইছে না। অনেক ক্রিয়াকার্য কমপ্লিট করার পর সেই স্পিরিট চলে যায়। ঠিক যাওয়ার সময় একটি মাটির কলসি ভেঙে দিয়ে যায়। সে জানান দিয়ে যায় যে সে আন্টির শরীর থেকে চলে গেল। তারপর সেই তান্ত্রিক আন্টিকে বলে যে সে যেন আর ওই রাস্তায় কোনোদিনও না যায়, সাথে একটা মন্ত্রপ্রুত মালাও গলায় পরিয়ে দেয়, সেটা কোনোদিনও গলার থেকে খুলতেও না করে। তারপর থেকে আর কিছু হয়নি দাদা, তারপর থেকে সবকিছু এখন নর্মাল আছে।
তো এই হলো দাদা আমার ছোট্টবেলায় নিজের চোখে দেখা একটি অলৌকিক ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও। সবার ভালো লাগলে আমি আবারও ঘটনা পাঠাবো। পাহাড়ে এরম ছোট বড় অনেক ঘটনা ঘটে, যেগুলো সবাই জানতে পারে না। সেগুলো নিয়ে আবার চলে আসবো দাদা বাস্তুশাস্ত্রতে। রোহনের কাছ থেকে একটি দুর্দান্ত ভৌতিক ঘটনা শুনলাম। অবশ্যই তুমি তোমার ঘটনা পাঠাতে থাকো, আমরা অবশ্যই পড়ে শোনাবো বাস্তুশাস্ত্রতে। এইভাবেই পাশে থাকো। চলো আজকের জন্য এইটুকুই। আবার দেখা হচ্ছে 6th এপিসোডে। নিয়ে আসবো একটি ভয়ানক ঘটনা বাস্তুশাস্ত্রতে। সবাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডিতে ঘটনা লিখে পাঠাতে থাকুন। আর আমার ফেসবুক পেজ ফলো করতে ভুলো না। আর অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেও, লিঙ্কগুলো ডিসক্রিপশানে দেওয়া রইল। আজকের জন্য এইটুকুই। টিল দেন, বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, পাশে থেকো।